আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সী লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ে। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপুরি দেওদানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে। মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। নুরুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাবিহা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, নুরুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। আর ঘরে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। যেহেতু ক্লাসের শুরুতে আমি একটি কবিতা আবৃত্তি করেছি, নিশ্চয়ই আমার কবিতা শুনে বুঝতে পেরেছ আজকে আমাদের পাঠের বিষয় বাংলা কবিতা। তাহলে চলো আমরা একটা ছবি দেখি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের নারী পুরুষ সবাই একসাথে হাতে হাত রেখে হাঁটছে, তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নারী আছে, ছেলে আছে। তাহলে আমরা আরেকটা ছবি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দাঁড়িপাল্লা, যেটা দুইটা সাইডে কি আছে, সমানভাবে আছে, দুইটা পাল্লায় সমানভাবে আছে। তাহলে এই ছবিটার সাথে এই ছবিটা যদি আমরা একসাথে করি, তাহলে কিন্তু আমাদের পাঠের বিষয়টা চলে আসে। তাহলে তোমরা বলো তো আজকে আমাদের পাঠে আমরা কোন কবিতাটি পড়ব? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, সাম্য কবিতাটা আমরা আজকে পড়ব। তাহলে আজকের পাঠে আমরা যা যা শিখতে পারবো দেখি। কবি সম্পর্কে বলতে পারবে, নতুন নতুন শব্দ অর্থ বলতে পারবে, কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে এবং সাম্প্রদায়িক মনোভাবের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। আমি শুরুতে যে কবিতাটি আবৃত্তি করেছি, এটির রচয়িতা আমাদের সবার প্রিয়, খুবই জনপ্রিয় একজন কবি সুফিয়া কামাল। তারই লেখা কবিতা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তার কবিতা শুনতে শুনতে আমরা বড় হয়েছি এবং সে আমাদের কাছে খুবই খুবই প্রিয় একজন কবি, তাই না? তাহলে চলো আমরা সুফিয়া কামালের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তোমরা সুফিয়া কামালের ছবি দেখতে পাচ্ছ। জন্ম, শিক্ষার্থীবৃন্দ তোমরা বলো তো সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তি জীবনে ছিলেন একজন সফল সংগঠক এবং নারী নেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলাদেশের নারী জাগরণে, বিশেষ করে নারীদের অধিকার রক্ষায়, সমান অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সাঁঝের মায়া, মায়া কাজল এবং কেয়ার কাটা। সুফিয়া কামালের মৃত্যু 1999 সালে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের হাত একসাথে করে তারা একতাবদ্ধতা ঘোষণা করেছে বা হাতে হাত মিলিয়েছে, তাই না? আচ্ছা, আমরা এখন আরেকটা ছবি দেখি।
এটা মালয়েশিয়া একটি ছবি। আমরা দেখতে পাচ্ছি যে খুবই উন্নত একটা দেশ। তারপর আরেকটা ছবি দেখব। এটা হচ্ছে আরেকটি উন্নত দেশ, সিঙ্গাপুর। এটার একটা ছবি। এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক বলেছ। আমরা যে গ্রহে বাস করি, পৃথিবী, সেটা হচ্ছে পৃথিবীর ছবি। আর এটা হচ্ছে এই পুরো পৃথিবী বিশ্বের মানচিত্রটা। আর এখানে আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি, যে রাস্তাটা কি খুব প্রশস্ত, বিস্তৃত, যে রাস্তা কোনো শেষ নেই। এখান দিয়ে আমরা দেখতেছি যে গাড়ি যাতায়াত করছে। এখন এই যে ছবিগুলো, এই ছবিগুলো কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। সেটাই হচ্ছে আমাদের পাঠের বিষয়বস্তু। দেখি আমরা সামনে আর কি আছে। এটা কার ছবি বলো তো শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, তোমরা সবাই তাকে চেনো। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আরেকটা ছবি দেখি। উনি হচ্ছেন মাদার তেরেসা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নারী, এখানে বিভিন্ন বয়সের নারীরা আছে, তারা কাঁধে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে। এটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তারা যখন যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছিল সেই সময় একটা ছবি। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পুরুষেরা, ছেলেরা রাইফেল হাতে নিয়ে আছে। পরিশেষে আমরা যে ছবিটা দেখছি যে এখানে ছেলেরা উল্লাসে বিজয়ের পতাকা নিয়ে দৌড়াচ্ছে, এখানে মেয়েরা দৌড়াচ্ছে। আর এটা হচ্ছে ফাইনালি সবার শেষে যে সকল মানুষ বিজয়ের পতাকা হাতে নিয়েছে। এখন এই যে সমস্ত ছবিগুলো দেখলাম, এটাই হচ্ছে কিন্তু আমাদের আজকের যে পাঠের বিষয় সাম্য, সেটার মূল ভাবার্থ। আমরা একটু কবিতার দিকে যাই, তাহলে আমাদের কাছে বিষয়টা একটু সহজ হয়ে যাবে। আর তোমাদের কাছে আমি বলবো যে ছবিগুলো একটু খেয়াল রাখবে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই দেখো। শতেকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত, অর্থাৎ অনেকগুলো হাত যখন একসাথে মিলিত হয়, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। অর্থাৎ সব দেশ ধীরে ধীরে সময়ের পরিক্রমায়, যুগের বিবর্তনে, কালের আবর্তনে একটা সময় কি হয়েছে, সমুন্নত হয়েছে, অনেক উঁচুতে পৌঁছাইছে। যেটা কি আমরা মালয়েশিয়ার ছবিতে দেখেছি, সিঙ্গাপুর দেখেছি, যে এইসব উন্নত দেশগুলো কিন্তু শুরুতে কিন্তু এরকম ছিল না, একটা পর্যায়ে এসে আজকে এর অবস্থান দাঁড়িয়েছে। আর এর পেছনে কি আছে, যে সবাই যখন মিলে, একসাথে মিলে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সমস্ত কিছু ভুলে একসাথে যখন একত্রিত হয়ে কোনো কাজ করে, তখনই তারা একটা উন্নত পর্যায়ে পৌঁছায়। এবার দেখি, বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। আমরা যে পৃথিবীর ছবি দেখেছি, আমাদের পৃথিবীটা কিন্তু বিশাল বড়, তাই না? আমরা পৃথিবী দেখেছি, আমাদের মানচিত্র দেখেছি। আমরা যদি একটু চোখ বন্ধ করে কল্পনা করি যে আমরা এখন কোথায় আছি, নারায়ণগঞ্জে আছি। আবার যখন তোমরা চিন্তা করো, চোখটা বন্ধ করো, তখন ধীরে ধীরে কি পুরো বাংলাদেশের, যে আমাদের পুরো বাংলাদেশটা আছে, বাংলাদেশের একটি ছোট্ট কোণে আমরা নারায়ণগঞ্জে আছি। শুধুমাত্র বাংলাদেশ, বাংলাদেশটাও কিন্তু বিশাল। তাহলে ঠিক একইভাবে যদি আমরা আরেকটু চিন্তা করি, এরকম করে পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে, সবগুলো দেশ কতটা বিশাল হতে পারে। এটাই বলছে যে বিপুলা পৃথিবী প্রসারিত পথ, তাহলে আমাদের রাস্তাগুলো কিন্তু প্রসারিত, যে রাস্তা কোনো শেষ নেই, যাত্রীরা সেই পথে, আমরা সেই পথে চলছি। চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে, আমরা কাজের ডাকে কি সাড়া দিয়ে আমরা চলছি। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মের সহিত মহীয়ান। এখানে
মানব জীবনের কথা বলা হয়েছে, মানুষের জীবনের কথা বলা হয়েছে। মানুষের জীবন কিসে মহান হবে কিভাবে? কঠোর কর্মে, কঠিন কাজে মানুষের জীবন মহান হবে। অর্থাৎ কঠোর কাজের মাধ্যমে মানুষের জীবন মহিয়ান হয়। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। সংগ্রাম, সাহসে আর হচ্ছে প্রজ্ঞা, এই তিনটা সম্মেলনে, তিনটাকে মিলিয়ে আমাদের পৃথিবীটা কি হয়? আলোকিত হয়, আলোকে দীপ্তিমান। অর্থাৎ দীপ্তিমান হচ্ছে উজ্জ্বল। তাহলে পৃথিবী যদি আলোকিত হতে হয় তাহলে আমার তিনটা জিনিস লাগবে: সংগ্রাম, সাহসে আর প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হচ্ছে গভীর জ্ঞান। তাহলে এই তিনটা জিনিস যদি থাকে তাহলে পৃথিবী আলোকিত হবে। পায়ের তলার মাটিতে, আকাশের সম্মুখে সিন্ধু জলে, বিজয়ে কেতন উড়ায় মানুষ চলিয়াছে দলে দলে। যেটা একটু আগে আমরা দেখেছি। এখানে আরেকটু উল্লেখযোগ্য, তোমাদের কাছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা একটু আগে দুটি ছবি দেখেছি বিশেষ ব্যক্তির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরেকদিকে দেখেছি মাদার তেরেসা। আমরা যদি ছোট্টভাবে চিন্তা করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা এখন ছোট, কিন্তু পাঠ্য বইয়ে তার কথা শুনে আসছো বা তাকে শুনে আসছো, তাকে কিন্তু আমরা দেখি নাই। কিন্তু তার কথা এখনো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার কথা শুনে স্মরণ করি। কারণটা কি? কারণটা হচ্ছে তিনি তার যে ব্যক্তি জীবনে যে পুরো জীবনটা আছে, এই পুরো জীবনটা, তার জীবনে পুরোটা সময় সে এই বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। তার এই উৎসর্গের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তো সে যে কাজ করে গেছেন, এই কাজের জন্য সে মহান হয়ে আছে। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে তার নাম আজ শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তেমনি ভাবে মাদার তেরেসা, মাদার তেরেসা সম্পর্কে আমরা জানি তিনি যে একজন নারী, নারী হিসেবে তিনি তার পুরোটা জীবন এই মানুষের জন্য উৎসর্গ করেছেন। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের মানুষের জীবনটা যদি আমরা মহান করতে চাই, আমরা যদি চাই যে মানুষ আমাদেরকে মহান ভাববে, বা আমি এমন কিছু করব যেটা মহান হবে, ভালো কাজ করব, যে কোনো ভালো কাজ করব, তাহলে কি করতে হবে? আমাকে কঠোর কাজ করতে হবে, কঠিন কঠিন কাজ করতে হবে। এখন ঠিক এই যে আমাদের যে সাম্য কবিতা, সুফিয়া কামাল তার এই সাম্য কবিতায় তিনি এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছেন যে মানুষে মানুষে আমরা, উনি কি বলেছেন যে আমরা যখন কোনো ভালো কাজ করতে চাই, সেই ভালো কাজটা একা সম্ভব হয় না। আমরা যে কোনো বড় কাজ করতে চাই, সেই বড় কাজ কিন্তু একা করা সম্ভব না। তাহলে কি আমার অনেক মানুষের প্রয়োজন হবে। যখন অনেকগুলো মানুষ একসাথে একত্রিত হবে, তখনই কোনো ভালো কাজ সম্ভব। আর যখন মানুষগুলো কখন একসাথে আসবে? যখন মানুষের মধ্যে আমাদের ভালোবাসার সম্পর্ক থাকবে, সম্প্রীতি থাকবে, মেলবন্ধন থাকবে। যখন সবাই একই বন্ধনে আবদ্ধ থাকবো, তখনই কিন্তু মানুষ একসাথে হয়, একতাবদ্ধ হয়। আর যখন মানুষ একতাবদ্ধ হবে, তখনই কোনো কঠিন বড় কাজগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে কবি সুফিয়া কামাল এই সাম্য কবিতায় কি বুঝাইছেন? যে মানুষে মানুষের সম্প্রীতি এবং মেলবন্ধনের কথা বলা হয়েছে। আর এই সম্প্রীতিটা, এই মেলবন্ধনটা কিভাবে গড়ে উঠবে? কাজের মাধ্যমে গড়ে উঠবে। অসীম সাহস, গভীর জ্ঞান আর সম্মিলিত সাধনা, অর্থাৎ সবার মধ্যে একসাথে মিলিয়ে একটা ইচ্ছা থাকা লাগবে এবং সংগ্রাম করতে হবে। এই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ এই পৃথিবীকে আলোকিত করে বিজয়ের যে কেতন আছে, বিজয়ের পতাকা আছে, এই নিজের বিজয়ের পতাকাটা ঘোষণা করেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো কাজই, আমরা কোনো বড় কাজ আমরা কেউ একা করতে পারবো না। সেজন্য কি দরকার হবে? অনেক মানুষের মিলিত অংশগ্রহণ দরকার হবে। সকলকে নিয়ে কিন্তু কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। যেটা আমরা একটু আগে ছবিতে দেখেছি, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর দুটি ছবি দেখেছি যে তারা আজকে উন্নত হয়েছে। তো এরকম পৃথিবীর অনেক দেশ এরকম উন্নত হয়েছে সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে। পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনে ছিল এই মানুষের সম্মিলিত প্রচেষ্টা,
সম্মিলিত সাধনা, সম্মিলিত ইচ্ছা, তাহলে কি করতে হবে? এজন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে চলো এবার আমরা কিছু শব্দের অর্থ জেনে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি শতেক। শতেক শব্দের অর্থ, তোমরা কেউ বলতে পারবে শতেক শব্দের অর্থটা কি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 100 টাকা নোট, তাই না? তাহলে শতেক শব্দের অর্থ হচ্ছে 100। আচ্ছা, আবার সংগ্রাম। সংগ্রাম শব্দের অর্থ কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, সংগ্রাম শব্দের অর্থ হচ্ছে লড়াই। হস্ত। হস্ত শব্দের অর্থ কি বলতে পারো? হাতের ছবি দেখতে পাচ্ছি, তাহলে হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত। আমরা আরো কিছু ছবি দেখি। আমরা পরের শব্দটা দেখি, সমুন্নত। সমুন্নত আমরা কি দেখতে পাচ্ছি? যে অনেক উঁচু উঁচু বিল্ডিং, তাই না? বিল্ডিং গুলো অনেক উঁচু, তাহলে অতিশয় উঁচু। দীপ্তিমান। দীপ্তিমান শব্দের অর্থ কি? আমরা সূর্যের অনেক আলো দেখছি, তাহলে দীপ্তিমান শব্দের অর্থ উজ্জ্বল। পরের শব্দটা দেখি, সিন্ধু। সিন্ধু শব্দের অর্থ কিসের ছবি এটা? সাগর, তাহলে সিন্ধু শব্দের অর্থ সাগর। আমরা আরেকটা ছবি দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কেতন। কেতন শব্দের অর্থ পতাকা, এটা আমরা সবাই জানি। তাহলে কেতন শব্দের অর্থ পতাকা। তাহলে চলো আজকে তোমাদের একটা বাড়ির কাছে দিয়ে দিই। তোমাদের বাড়ির কাছে থাকবে, তুমি তোমার এলাকার মানুষের সাথে তুমি কিভাবে সহমর্মিতা বোধ দেখাবে সেটা নিয়ে 5টা বাক্যে লিখবে। যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যে যে কোনো বড় কাজ করতে চাইলে আমাদের মানুষের মধ্যে একটা সম্প্রীতি থাকা লাগবে। তুমি সেটা তোমার এলাকার মানুষের সাথে, আশেপাশের মানুষের সাথে, তোমার আশেপাশে হয় থাকতে পারে হিন্দু, থাকতে পারে বৌদ্ধ, থাকতে পারে খ্রিস্টান, থাকতে পারে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ থাকতে পারে। তো সবাইকে নিয়ে তুমি কিভাবে তাদের প্রতি তুমি সহমর্মিতা বোধ দেখাবে সেটা নিয়ে 5টি বাক্যে লিখবে। তোমরা ক্লাসটা দেখবে এবং দেখার পর কমেন্টে নিচের নাম, রোল অবশ্যই লিখবে। এই প্যান্ডামিক টাইমে আমাদেরকে বাসায় থাকতে হবে। যখন আমরা ঘরের বাইরে বের হব অবশ্যই মাস্ক পরিধান করব। বাসায় ফিরে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুবো এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব। আর বাসায় তোমরা অবশ্যই প্রতিদিন চেষ্টা করবে টক ফল খাওয়ার জন্য, ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার জন্য চেষ্টা করবে। বাবা মার কথা শুনে বাসায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে লেখাপড়া করার চেষ্টা করবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।